সে আলোকে ছড়িয়ে দিতে। পাথরাঘাত শৈল নবী ক্ষত কলি যাই, পাথরাঘাত শৈল নবী ক্ষত কলি যাই। রাসূল নামের ফুল ফুটেছে। যাই হোক, ধন্যবাদ। চলেন আমরা একটু ক্লাসে ফেরত যাই। ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ভাই। গজলটা শুনছেন? ইউটিউবে যে গজল চলছিল ওটা কি শুনছেন? না শোনেন নাই? শুনে নিয়েছে। উম, আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ক্লাসের দিকে, হাবিব ভাই কি ক্লাসে জয়েন আছেন? ঠিক আছে, আজকে আমরা ক্লাস করব ইনসার্ট মেনুর হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং কি হচ্ছে ক্রস রেফারেন্স। হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, হেডার, ফুডার, পেজ নাম্বার থেকে শুরু করে এদিকে যতগুলো অপশন আছে এগুলো ইনশাল্লাহ দেখানোর ট্রাই করব। ঠিক আছে? তো আমরা এর আগের ক্লাসে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল থেকে শুরু করে চার্ট পর্যন্ত আমি অলরেডি দেখাইছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট মেনুর হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স এগুলো একটু আমি ক্লাস দেখাচ্ছি, একটু ফলো করিয়েন। ফার্স্ট হচ্ছে হাইপারলিঙ্কের কাজটা কি? হাইপারলিঙ্কের কাজটা হচ্ছে মূলত কোনো নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে লিঙ্ক অ্যাড করা। আই মিন ধরেন এরকম একটা বিষয় যদি আমাদের থাকে, ধরেন আমি একটা বাংলা টাইপ করতেছি এখানে যে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচের নামে ক্লিক করুন। ব্যাস, এখন আমি লিখছি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন। এই যে এমন টাইপের একটা লেখা লিখলাম। এখন এই লেখাটা অনুযায়ী তাহলে আমি কি করতে পারি, নিচে যে কোনো একটা ধরেন লেখা অ্যাড করতেছি। এখানে ধরেন লিখলাম যে নিও ডিজিটাল আইটি। এই যে লেখাটা অ্যাড করলাম, হ্যাঁ, এখন এই লেখাটার মধ্যে আমি যদি চাই হাইপারলিঙ্কের কাজটা লিঙ্ক অ্যাড করতে পারবো এখানে। ওকে, তো সেক্ষেত্রে আমি লিঙ্কটা কিভাবে অ্যাড করব? যেহেতু লেখা লিখছে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচের নামে ক্লিক করুন, তাহলে আমরা কি করতে হবে, গুগলে যেতে হবে। তো গুগলে যাওয়ার জন্য আমরা গুগল ক্রোম ব্যবহার করছি। গুগল ক্রোম ব্যবহার করার পরে আমি পাশের ট্যাবে এখানে ধরেন অ্যাড্রেস বারের মধ্যে লিখতেছি যে নিও ডিজিটাল আইটি লাকসাম। এটা লিখে যখন আমি সার্চ দিলাম আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। দেখেন একটু যে ফার্স্ট, হ্যাঁ, একবারে নিচের দিকে 2-3 নাম্বারের মধ্যে আছে। এখানে এই যে একটা লোগো দেওয়া আছে, ডিজিটাল আইটি লাকসাম কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেন্টার ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম, একটু খেয়াল করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে যেমন এখানে অলরেডি আমাদের ওয়েবসাইটে আমরা কি কি কোর্স করাচ্ছি, আমাদের নিয়ম কানুন কি, সকল ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। যেমন অল কোর্সে যদি আমি যাই তাহলে আমরা এখানে কোন কোন কোর্স করাচ্ছি, প্লাস হচ্ছে কোন কোর্সে কত টাকা ফি নিচ্ছি, সিস্টেমটা কি, সকল কিছু এখানে অলরেডি দেওয়া আছে। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমি যেটা মূলত অ্যাড করছি সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে লিখছি যে আমাদের ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের নামে ক্লিক করুন। সো এই নামটার মধ্যে আমরা একটা লিঙ্ক অ্যাড করাই দিব। কিভাবে? সেটা হচ্ছে আমি গুগল থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিচ্ছি। যেমন এই যে এখানে ফলো করেন ডিজিটাল আইটি লাকসাম ডট নেটলিফাই অ্যাপস, হ্যাঁ, একেবারে কর্নারে খেয়াল করিয়েন, আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইটের লিঙ্কটা, এইটা আমার ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, তো এখান থেকে আমরা গুগলে ঢুকে এই লিঙ্কটাকে কপি করে নিলাম। এখান থেকে লিঙ্কটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি, করে আমি সরাসরি ওয়েবসাইট থেকে বের হয়ে গেলাম। আচ্ছা, এবার এই যে নামটা এখানে লিখলাম, নামটাকে সিলেক্ট করলাম মাউস দিয়ে,
সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে আসলাম, দেন এই দিকে লেখা আছে হাইপারলিঙ্ক, হ্যাঁ ফলো করিয়েন, এখানে হাইপারলিঙ্ক লেখা আছে। সো আমরা এখান থেকে এই যে হাইপারলিঙ্ক যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেন এইদিকে লেখা আছে অ্যাড্রেস। সো অ্যাড্রেসের উপরে মাউসের রাইট সাইড মানে ডান পাশ ক্লিক করে আমি যদি পেস্ট এটার উপরে একটা ক্লিক করি, তাহলে ওই যে লিঙ্কটা আমি কপি করছিলাম লিঙ্কটা সরাসরি আবার এখানে চলে আসছে। দেন ওকে করলাম। এবার দেখেন এই নামটা একটা লিঙ্ক হয়ে গেছে। পুনরায় আমি যদি নামটার উপরে কার্সরটা রেখে, এটা আমি না, ধরেন আপনি একটা কাজ করছেন, এখন কোনো ব্যক্তি এই টাইপের কোনো লেখা পড়লো, সে পড়ে যদি চায় যে এইভাবে ওয়েবসাইটে ঢুকতে পারবে খুব সহজে। তা আমি এখান থেকে নামের উপরে ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে জাস্ট এন্টার চাপ দিলাম। এখন দেখেন আমি আর গুগলে আসি ওই তাকে লিঙ্ক দিতে হয় নাই, কি করছি জাস্ট একটা লেখার মাধ্যমে বুঝাইলাম যে এইভাবে ওয়েবসাইটে যাওয়া যাবে বা ভর্তি সম্পর্কে জানা যাবে। তো সেক্ষেত্রে এই যে লিঙ্কটা অ্যাড করলাম এটাই হচ্ছে মূলত হাইপার লিঙ্কের কাজ, অর্থাৎ নির্দিষ্ট কোনো ওয়ার্ডের মধ্যে বা লেখার মধ্যে লিঙ্ক অ্যাড করা। কথা বুঝছেন? হাবিব ভাই কি কথা বুঝছেন? জি বুঝতে পারছি। ঠিক আছে। যেমন এখন ওই আমার নেট একটু স্লো যার জন্য এটা এখনো ঘুরতেছে। এই টাইপের শুধু এটা না ভাই, যদি এখানে আমি এমএস ওয়ার্ডের মধ্যে আবার লিখতাম যে ধরেন একটা গান টাইপের কিছু লিখতাম যে আমাদের গজলটি দেখতে হলে নিচের নামে ক্লিক করুন, অথবা গজলের নাম সহ এখানে অ্যাড করতাম। দেন সেমভাবে আমি ইউটিউবে গজলটাকে আপলোড করতে হতো, আপলোড করার পরে এখানে আবার লিঙ্কটাকে কীভাবে অ্যাড করছি, সেম নামটা এখানে থাকবে, এরপর নামটার উপরে সিলেক্ট করে হাইপার লিঙ্কে আসি ওই যে লিঙ্ক কপি করছিলাম এটা অ্যাড্রেসের মধ্যে এসে পেস্ট করে অ্যাড করে দিব, ব্যাস। এটা হচ্ছে আমাদের মূলত লিঙ্ক বসানোর কাজ গেল এটা। তাহলে আশা করি লিঙ্কটা বুঝছেন। দেন নামের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে মাউসের লেফট সাইড চাপ দিলেও ঢুকবে, অথবা নামের উপরে ক্লিক করে আপনি যদি কিবোর্ড থেকে এন্টার চাপ দেন তাহলেও সরাসরি ওয়েবসাইটে চলে আসবে। এই যে আমার এটা এখন চলে আসছে এখানে। তাহলে এটা হচ্ছে মূলত হাইপার লিঙ্কের কাজ। এরপরে আসেন আমরা সামনে আগাই। পরবর্তী অপশন যেমন লেখা আছে এখানে বুকমার্ক। বুকমার্কের কাজটা কি? বুকমার্কের কাজটা হচ্ছে কিছুটা নোটপ্যাডের মতো কাজ। আমরা ধরেন অনেক সময় মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো লেখা কি করি, বুকমার্কে লিখে সেভ করে রাখি। তো এই টাইপের কিছু কাজ আমরা বুকমার্কে করব। ধরেন আমি একটা সিবি ওপেন করে নিলাম। সিবি ওপেন করার পরে এখানে ধরেন আমি মনে করলাম যে সার্টিফিকেট, এই লেখাটা আমার মনে থাকে না, অথবা এটা আমার গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। তো আমি কি করতে পারবো, লেখাটাকে কপি করলাম, কপি করে ইনসার্টে এই যে বুকমার্ক আছে এই জায়গায় বুকমার্ক একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন বুকমার্ক নেম। তো আমরা এই নামের জায়গায় এটাকে পেস্ট করে শব্দটাকে অ্যাড করলাম। আচ্ছা, একটা শব্দ অ্যাড করলাম। এরপরে ধরেন এখানে লেখা আছে যে ডিটেলস, আমি এটাকে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এটাকেও আমরা চাইলে ওখানে নিতে পারবো। একটু এটা কই পাওয়া যায়? কোনটা ভাই, কোনটা কই পাওয়া যায়? সো ডিটেলসটাকে আমি কপি করে নিলাম, কপি করে আমি এটাকেও আবার বুকমার্কে ক্লিক করে আগের শব্দটার উপরে পেস্ট করে এটাকে অ্যাড করে দিচ্ছি। নেক্সট সেমিকলনটা হবে না, জাস্ট অনলি ওয়ার্ড হবে, ঠিক আছে। এটাকে আমি আবারও কপি করলাম বুকমার্ক, এরপরে এটার উপরে লেখাটাকে পেস্ট করে আমি আবারও অ্যাড দিয়ে দিলাম, গেল এটা। এইবার সেম ধরেন আমি নিচে ধরেন আরও গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মনে করলাম যে এখানে পুলিশ স্টেশন, সো স্টেশনটাকে কপি করলাম, দেন বুকমার্কে আইসা এই শব্দটাকে অ্যাড করলাম। এখন মূল যে প্রশ্ন বা উত্তর সেটা কি, ধরেন এখানে আমার পেজ আছে দুইটা, 2 of 2 লেখা, এখানে লেখা আছে ওয়ার্ড 85, তার মানে এই 85টা ওয়ার্ডের মধ্যে 85টা ওয়ার্ডের মধ্যে 85টা ওয়ার্ডের মধ্যে এখন আমার যদি মনে হয় যে আমি সার্টিফিকেট লেখাটা কোথায় লিখছি একটু খুঁজি, তাহলে অনেক সময় লেগে যাবে, এখানে অনেক একটু আমাদের খুঁজতে সমস্যা হবে। বা যদি আরও হাজার হাজার ওয়ার্ড থাকে তাহলে তো আরও প্যারা। তাহলে আমরা কি করব, জাস্ট হাইপার লিঙ্কে
সরি বুকমার্কে আসবো, আসার পর আমি সার্টিফিকেটে ক্লিক দিলাম, দেন গো টু দিলাম, তাহলে সার্টিফিকেট শব্দটা কোন জায়গায় আছে আমাকে সরাসরি দেখাচ্ছে। এরপরে ডিটেলস শব্দ, এটা কোথায় আছে, গো টু দিলাম দেখাচ্ছে, স্টেশন কোথায় আছে, গো টু দিলাম দেখাচ্ছে। তাহলে মূল হচ্ছে আমরা যখন একটা পেজে হাজার হাজার শব্দ লিখব, এই শব্দগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আপনি বুকমার্কে সংরক্ষণ করে রাখতে পারেন। সুবিধা, এই শব্দগুলো পুনরায় আপনি সহজে খুঁজে পেতে পারেন। গেল এটা। এরপর লেখা আছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সের কাজটা কি? আমরা হাইপারলিংক এবং বুকমার্কের যে কাজগুলো করছি যে দুইটা, এই দুইটার সমন্বয় হচ্ছে এখানে ক্রস রেফারেন্সটা। সো এটা আমাদের তেমন কোনো কাজে লাগে না, সো এটা আমরা স্কিপ করছি, এটা লাগবে না, বাদ দেন। হাবিব ভাই ক্লাসে আছেন? ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে পরের কাজ। তাহলে আমরা বুকমার্ক বুঝলাম, ক্রস রেফারেন্স বলছি প্রয়োজন হবে না, ওটা আমাদের এত গুরুত্বপূর্ণ না। আমরা হাইপারলিংক আর বুকমার্কে যে কাজগুলো করছি এগুলোর কিছু হিস্ট্রিটা এখানে থাকে, সো এটা আমাদের লাগবে না। এরপরে আসেন আমরা যেটা করব হেডার। হেডার দিয়ে কী করে? হেডার হচ্ছে মূলত কোনো পেজের উপরে একেবারে প্রথমে, ধরেন অনেক সময় বিভিন্ন পোস্টার ফেস্টুন যখন আমরা বানাই, সেক্ষেত্রে আমরা কি করি, একটা পেজের উপরে বিসমিল্লাহ লিখি, অথবা অনেক সময় দেখা গেছে সুখবর সুখবর ইত্যাদি কিছু টাইপের লেখা লিখতে হয়। তাহলে মূল পেজের জায়গাটা নষ্ট না করে আমরা এই যে পেজের উপরে যে স্কেল দেওয়া আছে, হ্যাঁ, এই স্কেলের উপরে এখানে নর্মালি যখন আপনি ক্লিক করবেন দেখেন কার্সরটা কিন্তু আসে না। তাহলে আমরা কি করতে পারবো, হেডারে যেতে হবে। হেডারে যাওয়ার পরে এখানে দেখেন এই একটা হেডার, তারপরে এই আর একটা, এই আর একটা, অনেকগুলো হেডার আছে। তো আপনার যেটা ভালো লাগে বা যেটা পছন্দ হয়, আমি যদি ধরেন 2 নাম্বার অপশনটা নেই, এখানে নিলে যেমন লেখা আছে টাইপ টেক্সট। টাইপ টেক্সটের কাজকে এখানে আপনি ক্লিক করে লিখবেন। উদাহরণ ধরেন আপনি এখানে লিখছেন যে সুখবর, হ্যাঁ, এখান থেকে আবার ভাষাটা চেঞ্জ করে আপনি ইচ্ছে মতো লেখাটা লিখতে পারেন। অর্থাৎ আমি তাদের লেখাগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে আমি এখান থেকে ভাষা সিলেক্ট করতেছি। ভাষা সিলেক্ট করে এখানে ধরেন আমি বিসমিল্লাহও লিখতে পারি বা সুখবর সুখবর, যেটা ভালো লাগে। ওকে, এখন এই লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, তার মানে আমাদের হেডারের কাজ হচ্ছে কোনো পেজের একেবারে উপরের অংশে লেখা। আচ্ছা, এই গেল হেডারের কাজ। এরপরে আসেন আমি যদি পেজে আবার ডাবল ক্লিক করি, পেজে যদি আবার ডাবল ক্লিক করি তাহলে কি হবে, অথবা এখানে ডিজাইনে আসলে ক্লোজ হেডার লেখা, তার মানে আমি যদি ক্লোজে ক্লিক করি তাহলে উপরের অংশটা অ্যাড হয়ে গেল। এবারে আমি ফাইনালি আবার মূল পেজে কাজটা করতে পারবো। এটা হচ্ছে হেডারের কাজ। তাহলে হেডারের কাজ হচ্ছে মূলত কি, যে কোনো পেজের উপরে একেবারে সর্বপ্রথমে স্কেলের বাইরে আপনি চাইলে যে কোনো কিছু টাইপ করে লিখতে পারেন। গেল হেডারের কাজ। এরপরে আসেন ফুটার। ফুটারের কাজটা কি? ওকে, ফুটারের কাজ কি? ফুটারের কাজ হচ্ছে কোনো পেজের নিচে লেখা, অর্থাৎ এখানে দেখেন একটা পেজ, এই স্কেলের এদিক পর্যন্ত হচ্ছে বাউন্ডারি, দেন নিচের অংশে আমি যদি কিছু লিখতে চাই তাহলে আমরা আসবো ইনসার্ট, ইনসার্ট, এরপর লেখা আছে ফুটার। ফুটার মানে কোনো পেজের নিচে লেখা, অর্থাৎ নীতিবাক্য, সমাপ্ত বা শেষ কথা, এই টাইপের কোনো কিছু যদি আমরা লিখতে চাই মূল পেজে, যদি জায়গা না হয় তাহলে আমরা কি করতে পারবো, পেজের একেবারে সাদা অংশতে লিখতে পারবো নিচের দিকে। সো এখানে সেমভাবে বিভিন্ন রকম ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে ক্লিক করেন, দেন এখানে টাইপ টেক্সট লেখা আছে, আপনি এখানে আবার আপনার মন মতো করে যে কোনো কিছু লিখে দিতে পারেন। তাহলে এগুলো ফুটারের কাজ। এরপরে আসেন যদি আপনার প্রয়োজন হয় যে হেডার লিখছেন, এখন হেডার আর দরকার নাই, আপনার এটা বাদ দিতে চাচ্ছেন, তাহলে কি করবেন, সেম জায়গায় হেডারে আসবেন, এরপরে এখানে লেখা আছে রিমুভ হেডার, সো হেডারে ক্লিক করেন, চলে গেল। এই যে রিমুভ হেডার, হেডারটা চলে গেছে। একইভাবে যদি ফুটারে ক্লিক করেন রিমুভ ফুটার, দেন ফুটারটাও চলে গেল, শেষ। এরপর হচ্ছে পেজ নাম্বার। আপনি ধরেন 10 পাতা 20 পাতার যদি কোনো কাজ করেন কখনো, সেক্ষেত্রে আপনি চাইলে পেজ নাম্বার অ্যাড করতে পারেন। উদাহরণ ধরেন আমি একটা শিট বা বই ওপেন করতেছি, দেখেন এখানে দেখেন কয়টা পেজ আছে, একেবারে
বাম পাশের কর্নারের সংখ্যাটা উঠবে। হ্যাঁ, বাম পাশের কর্নারের সংখ্যা উঠবে। একটু অপেক্ষা করেন, এটা লোড নিচ্ছে, এটা অনেক লম্বা একটা বই। আচ্ছা, এই যে এটা এখনো লোড নিচ্ছে না, চলে আসছে একেবারে কর্নারে। ফলো করেন, এখানে কত পেজ লেখা আছে? ৮৬ পাতা। অর্থাৎ এই বইটা টোটাল ৮৬টা পেজ। এই যে 1/86, এরপরে ওয়ার্ড সংখ্যা হচ্ছে কত? ১৯,২৩৯। তার মানে এখানে ৮৬টা পেজ আছে এই শীটটার মধ্যে। তো আমি যদি আপনাকে দেখাই, এখানে যেমন একেবারে বাম সাইডের কর্নারে লেখা আছে ১, নিয়মের সামনে ১, এরপরে লেখা আছে ২, এরপরে লেখা আছে ৩। তাহলে আপনি যদি কোনো একটা লম্বা শীট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি চাইলে প্রত্যেকটা পেজের উপরে অথবা নিচে আপনি পেজ নাম্বার অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এখন আমি যদি চাই যে আমি ৪০ নাম্বার পেজে যেতে চাই, ৪০ নাম্বার পেজে আমি কি লিখছি সেটা আমি দেখতে চাই, তাহলে আমরা কি করব? এটা আগের ক্লাস ছিল আমাদের একবার প্রথম দিকে। হোমের মধ্যে একেবারে এদিকে লেখা আছে ফাইন্ড। ফাইন্ডের সামনের অ্যারোতে ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশন লেখা আছে গো টু। সো গো টুতে ক্লিক করার পরে আরেকটা অপশন অ্যাড হবে, এই যে এখানে লেখা আছে এন্টার পেজ নাম্বার। সো আমি এখানে ক্লিক করে যদি লিখি যে ৪০, এরপরে গো টু দিলাম, তাহলে ৪০ নাম্বার পেজে কি লেখা আছে অলরেডি এটা আমাদের সামনে চলে আসছে। হ্যাঁ, পেজ সংখ্যাটা দেখে নেন, এই যে পেজ সংখ্যা ৪০ লেখা আছে। তার মানে হচ্ছে আমরা হেডার, ফুডার এবং পেজ নাম্বারের কাজগুলো আশা করি বুঝছি। যারা ক্লাসে জয়েন আছেন, ক্লাস কি বোঝা যায়? কথা কি বুঝতেছেন? জি। আচ্ছা, বাহিরের কে কে আছেন? আমাদের অফলাইনের কারা কারা আছেন? সালেহ আহমদ। আচ্ছা, গেল এটা। ওকে, আমরা সামনে আগাই। তারপরে হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের কাজটা কি? এই টেক্সট বক্স, এখানে টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের কাজ হচ্ছে আমরা যদি কখনো পেজে কোনো বক্সের মধ্যে লিখতে চাই, উদাহরণ আমি টেক্সট বক্সে ক্লিক দিলাম, ফলো করেন, এখানে দেখেন অনেকগুলো বক্স রেডি করা আছে, মানে অলরেডি সফটওয়্যারে সাজানো আছে। সো আমি এখান থেকে যদি কোনো বক্স নেই, একটা নিলাম, নেওয়ার পরে অনেকগুলো লেখা চলে আসছে। তো আমি লেখাটা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিয়ে ডিলিট করলাম, এরপরে এখান থেকে আমি কিছু লিখে দিলাম। তো এটা হচ্ছে রেডি করা টেক্সট বক্সে কাজ করা যাবে। তাহলে টেক্সট বক্সের কাজ কি? পেজে যদি কখনো বক্সের ভিতরে লেখা প্রয়োজন মনে করেন, আপনি ইনসার্টে এই টেক্সট বক্সে আসবেন, দেন এখান থেকে রেডি করা বক্সগুলো ইউজ করতে পারেন। গেল এটা। দ্বিতীয় হচ্ছে এটা ইউজ না করাটাই বেটার, কারণ আমি পূর্বে শিখাইছিলাম যে শেপস থেকে কাজ করবেন। শেপসে গেলে যেমন ফার্স্ট লেখা আছে টেক্সট বক্স, এরপরে হচ্ছে লাইন, এরপরে হচ্ছে অ্যারো, এরপরে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ইত্যাদি অনেকগুলা বক্স আছে। তো এখানে যে কোনো টাইপের বক্স আপনার প্রয়োজন হয়, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। সো ওই টেক্সট বক্স ব্যবহার করতে হবে বিষয়টা এমন না। তার মানে আপনি শেপস থেকে যে কোনো টাইপের বক্স, বিভিন্ন স্টাইলের বক্স নিতে পারেন। এখন প্রশ্ন, এই যে বক্স বানালাম, এই বক্সের মধ্যে যদি আমি লিখতে চাই, তাহলে কীভাবে লিখবো? এখানে কিন্তু নর্মালি লেখার অপশান আসে না। তাহলে কি করতে হবে? বক্সের উপরে ক্লিক রেখে মাউসের লেফট সাইড মানে ডান পাশ ক্লিক করলে আপনি এখানে অ্যাড টেক্সট দিতে পারেন। অ্যাড টেক্সট দিলে এটার মধ্যে আপনি ইজিলি লিখতে পারবেন, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা টেক্সট বক্সের কাজ হচ্ছে মূলত শেপস থেকে করতে পারবো। শেপস থেকে নিয়ে আপনি অ্যাড টেক্সট দিয়ে ইজিলি যে কোনো টাইপের বাংলা ইংলিশ যা মন চাই লিখতে পারেন। এরপরে আসেন, লেখা আছে কুইক ফাস্ট। কুইক ফাস্টের কাজটা কি? কুইক ফাস্ট দিয়ে কী করে? কুইক শব্দের অর্থ কি? তাড়াতাড়ি। আর ফাস্ট মানে এখানে পেস্ট করার মতো একটা কাজ হয়। যেমন আমরা ইনসার্টে জানি, কি জানি, ইনসার্টে হচ্ছে এখনো মানুষের জয়েন হয়। আচ্ছা, তো এই ইনসার্টে কুইক ফাস্ট, তাহলে কুইক ফাস্টের কাজ কি বললাম? কুইক মানে তাড়াতাড়ি, ফেস্ট মানে ফেস্ট করা। অর্থাৎ আমরা হোমের মধ্যে কাট, কপি, ফেস্ট এগুলা অবশ্যই সবার জানা আছে। কাট দিয়ে কী করে? কোনো লেখা এক জায়গা থেকে অন্য জায়গায় নাও,
নেওয়া যায়। কপি মানে হচ্ছে কোনো একটা লেখা ডুপ্লিকেট করা। কপি করার পরে কি করা হয়? পেস্ট করা হয়। তো ঠিক সেম কপি করার পর যেভাবে পেস্ট করা হয়, ইনসার্টে এই কুইক ফাস্টের কাজ হচ্ছে ঠিক সেম তাই। তার মানে আপনি কিভাবে কাজটা করতে পারবেন? আপনি যদি কুইক ফাস্টে আসেন, সেক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট প্রপার্টি। ডকুমেন্ট প্রপার্টিতে আসলে এইদিকে দেখেন অনেকগুলো অপশন আছে। এক নম্বরে যেমন একবারে সব থেকে নিচে লেখা আছে টাইটেল, পরেরটা কি সাবজেক্ট, স্ট্যাটাস, পাবলিশ ডেট, তারপরে হচ্ছে ম্যানেজার, কিওয়ার্ড। এখন এখান থেকে যে শব্দগুলো আপনি মিনিং ওয়ার্ড বুঝেন, যে শব্দের অর্থ জানেন, সেক্ষেত্রে আপনি ধরেন এইগুলো অ্যাড রাখতে পারেন। অর্থাৎ আমি এখানে কোম্পানিতে ক্লিক করলাম, কোম্পানিতে ক্লিক করার পর আমি যদি এখানে লিখি যে ধরেন আমার প্রতিষ্ঠানের নামটা লাগাইলাম, ধরেন আমি আমার প্রতিষ্ঠানের নাম লাগাইছি এখানে নিউ ডিজিটাল আইটি, ডিআইসিআই, নিউ ডিজিটাল আইটি। তাহলে এটা অ্যাড করছি কিসের মধ্যে? কোম্পানির মধ্যে। বুঝিয়েন বিষয়টা। এরপরে আমি সেম ভাবে কুইক ফাস্টে আবারও ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আরও লেখা আছে, যেমন টাইটেল, সাবজেক্ট, অনেকগুলা। তো এখান থেকে আমি ধরেন সহজে আরেকটা জিনিস বুঝছি, কোম্পানি ফোন। সো আমরা এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে 087, আমার নাম্বারটা দিচ্ছি 876 157122। এই যে একটা নাম্বার দিলাম, এখন মূল কাজটা কি? কথা কি শোনা যায় ভাই? জি শোনা যায়। ওকে, এখন এই যে নাম্বারটা লিখলাম, এই সেম নাম্বার, অথবা এখানে একটা নাম লিখছি, এখানে একটা নাম্বার লিখছি। এখন যদি আমার কোনো কারণে দরকার হয় যে উপরে নিউ ডিজিটাল আইডি লাকসাম, লাকসাম লিখে নাই সরি, তো এই নিউ ডিজিটাল আইডি যেটা লিখছি এটা আমার আবার নিচে দরকার। তাহলে নর্মালি কপি করে ছাড়া কিভাবে আপনি নিচে আনবেন? কপি করা ছাড়া কিভাবে নিচে আবার এটাকে লেখাটাকে আনবেন? লেখাও না লিখে এবং কপিও না করে। তাহলে এটার জন্য আপনি আবার কুইক ফাস্টে আসবেন। আচ্ছা, কুইক ফাস্টে আসার পরে ডকুমেন্ট প্রপার্টিতে আবার ঢুকবেন। দেন এটা আমরা অ্যাড করছি কিসের মধ্যে? কোম্পানির মধ্যে। সো আপনি নর্মালি যদি কোম্পানিতে ক্লিক দেন, তাহলে দেখবেন লেখাটা খুব সুন্দরভাবে চলে আসছে। এখন এটা কি আসছে? বাংলা। বাংলা কেন আসছে? আমার ফন্টটা অটোমেটিক বাংলা চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে সিলেক্ট করে আপনি এই জায়গায় যদি আবারও টাইমস নিউ রোমানে ক্লিক করে দেন, তাহলে দেখবেন সেম সেম লেখাটা চলে আসছে। তাহলে কুইক ফাস্টের মূল কাজ কি? যতগুলো ওয়ার্ড ওখানে আছে আপনি চাইলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিছু শব্দ আগে থেকে জমা করে রাখতে পারেন। আর পরবর্তীতে এই শব্দগুলো যখন আপনার পেজে আনা প্রয়োজন হবে, আপনি ওই নির্দিষ্ট শব্দের উপরে ক্লিক করলে পেজে সেম শব্দটা আবার চলে আসবে। যেমন আমি যদি আবার ফোনে ক্লিক করি, কোম্পানি ফোনে, তাহলে দেখেন এই ফোন নাম্বারটা আবার চলে আসছে। অর্থাৎ এটা টোটালি একেবারে ওই যে কাট, কপি, পেস্ট এগুলোর মতোই। যে কপি করলে তো নর্মালি একটা লেখা বারবার ওইটাই আসে, এরপরে যখন আরেকটা করবেন তখন ওটা চলে যায়, আবার নতুনটা আসে। তো সেক্ষেত্রে আপনি কুইক ফাস্টে কিছু শব্দ রেখে দিতে পারেন, আর এগুলো একই পেজে বারবার দরকার হলে আপনি কুইক ফাস্ট থেকে জাস্ট ওই শব্দটাকে পেজে আবার পুনরায় অ্যাড করতে পারেন। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কুইক ফাস্ট। এরপরে লেখা আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কাজ কি? ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে লেখার স্টাইল অ্যাড করা বা লেখার মধ্যে ডিজাইন অ্যাড করা। উদাহরণ ধরেন আমি এখানে যে লিখছি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে ক্লিক করুন। আচ্ছা, আমি আগে একটা ইংলিশ লেখা লিখি, এরপর এটা করব। ধরেন লিখলাম বাংলাদেশ। ওকে, এবার আমি লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি ওয়ার্ডারে আসবেন। ওয়ার্ডারে আসলে এখানে দেখেন অনেকগুলো ডিজাইন। এবার আপনার কোন ডিজাইন ভালো লাগে? যে কোনো একটা ডিজাইন যদি ভালো লাগে, ডিজাইনের উপর একটা ক্লিক দেন, দেওয়ার পরে অটোমেটিক এখানে বাংলাদেশ শব্দটা আসছে। এরপরে এখানে আবার ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে একটা ডিজাইন হইলো। ওকে, এবার একটা ডিজাইন যখন করবেন মনে রাখবেন, এটা পূর্বের ক্লাস ছিল আমাদের, যে একটা পিকচার আনলে, টেক্সট বক্স আনলে, স্মার্ট আর্টের কাজ করলে, চার্টের কাজ করলে অবশ্যই কি করতে হবে? মনে আছে সবার? পিকচার টিকচার আনলে আমরা কি করতে হয়? ফরম্যাটে যেতে হয়। ফরম্যাটে যাওয়ার পরে এদিকে লেখা আছে টেক্সট র্যাপিং। এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট, যে ইন ফ্রন্ট অফ টেক্সট লেখা আছে এটার মধ্যে আমরা একটা ক্লিক দিতে হবে। দিলে সুবিধা কি? এই লেখাটাকে আপনি চাইলে একটু ছোট করতে পারেন, এদিক সেদিক মুভ করতে পারেন। যদি কখনো ইন ফ্রন্ট অফ টেক্সট না করেন, তাহলে দেখবেন লেখাটাকে আপনি চাইলেও ছোট বড় করতে পারবেন না। ঠিক আছে? তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবেন, তাহলে আপনি লেখাটাকে ছোট বড় বা এদিক সেদিক করতে পারেন। এই যে লিখলাম, এখন যদি মনে করেন যে বাংলাদেশ শব্দের সাথে আরেকটা শব্দ অ্যাড হবে, ধরেন ঢাকা বা লাকসাম অ্যাড হবে, তাহলে আপনি কি করবেন? এটাকে এডিট কিভাবে করবেন? আপনি ওয়ার্ডারের উপরে ক্লিক রাখবেন, রাখার পরে ফরম্যাটে ব্যাক দিবেন। আচ্ছা, ফরম্যাটে ক্লিক করার পরে একেবারে বাম সাইডে এখানে লেখা আছে এডিট টেক্সট। সো এডিট টেক্সটে গেলে আবার আমাদেরকে এই পেজটা দিয়ে দিবে। দেন এখান থেকে আপনি চাইলে পাশে অ্যাড করতে পারেন বা নিচে অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা।
ওকে, আমি ঢাকা লিখলাম, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন বাংলাদেশের নিচে আরেকটা শব্দ অ্যাড হলো, নাম হচ্ছে ঢাকা। ক্লিয়ার? এন্ড কোনো কারণে লেখাটা যদি একটু স্পেসিং কমাইতে চান বা একটু স্টাইল করতে চান, তাহলে স্পেসিংয়ে ক্লিক করলে এখানে দেখেন ভেরি টাইট মানে হচ্ছে কি লেখাগুলো একটা একটার সাথে লেগে গেল। এরপরে ভেরি, এর কি লিখছে, ভার্টিক্যাল টেক্সট মানে নিচের দিকে চলে আসছে। হ্যাঁ, তো এখানে আবার বিভিন্ন রকম আছে, আপনারা চাইলে এগুলো ক্লিক করে করে একটু প্র্যাকটিস করে নিতে পারবেন, কোনটা দিলে কি হয় এগুলো একটু ক্লিক করে করে দেখে নেবেন। এরপরে টাইট আছে, আবার এরপরে একই জায়গায় নর্মাল আছে, হ্যাঁ, একই জায়গায় লুজ আছে, লুজ মানে একটু ফাঁকা হয়ে গেল আর কি। ওকে, এখন কাজ করবে, দেখেন লুজ মানে ফাঁকা, তারপরে নর্মাল মানে স্বাভাবিক, টাইট মানে লেগে গেল, ভেরি লুজ মানে একটু ফাঁকা ফাঁকা। আচ্ছা, গেল এটা। এরপরে যদি কোনো কারণে মনে করেন যে স্টাইল চেঞ্জ করবেন, তাহলে উপরে অপশন তো আবার আছেই, এখান থেকে চাইলে আরো আরো বিভিন্ন রকম ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটা স্টাইল চেঞ্জ করতে পারবেন। এরপরে আসেন ইনসার্টে ওয়ার্ড আর্ট। বাংলা কিভাবে ওয়ার্ড আর্ট করে এটা একটু অন্যরকম। ধরেন আমি উপরের লেখাটাকে সিলেক্ট করলাম, উপরের এই লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট থেকে আমরা আবারও ওয়ার্ড আর্টে আসলাম। ওয়ার্ড আর্টে আসার পরে এখানে দেখেন সবগুলো ডিজাইন ইংলিশ, তাহলে এখানে একটাও কিন্তু বাংলা ডিজাইন নাই। তাহলে আমরা বাংলা ডিজাইনটা কিভাবে করব? ধরেন আমি যে কোনো একটা নিচ্ছি, এটা নিলাম, নেওয়ার পরে এখানে বাংলা আর এখানে ওয়ার্ডারের ভিতরে চলে আসছে কি ইংলিশ। সো কি করতে হবে আমাদের, এই 36-এর সাথে যে একটা অ্যারো আছে এই জায়গায় আসবো, আসার পরে এখান থেকে আমাদের কি দরকার, বাংলা ফন্টের নাম হচ্ছে আমরা জানি সুতুনি এমজে। সো এখান থেকে আমরা সুতুনি এমজে কোন জায়গায় আছে এটা একটু খুঁজতে হবে আমাদের। দেখেন আমি বাইর করতেছি, এই যে স্টুডেন্ট যে পেয়ে গেলাম। আচ্ছা, এখন একটু দেখেন, আমি লেখা সিলেক্ট করছি একেবারে ক্লিক করুন পর্যন্ত, কিন্তু এখানে লেখা আসছে আমাদের কোর্স সম্পর্কে, বাকিটুকু আসে নাই। ওয়ার্ড আর্টে যখন লম্বা লেখা হয় তখন সবটা একসাথে শো করে না বা আসেও না, তখন কি করতে হবে, আপনি এখানে পরবর্তীতে বাকি অংশ এখানে লিখে দিতে পারেন। আর যদি লিখতে মনে করেন আমি তো একবার লিখছি এখন আবার কেন লিখবো, তাহলে আগের লেখাটাকে ডিলিট করেন, ডিলিট করার পরে যেটা কপি করে রাখছেন এটাকে পেস্ট করেন। আচ্ছা, আমি ভুল এখানে কপি করি নাই, তার মানে এই লেখাটাকে আগে থেকে কি করা লাগবে, কপি করে রাখা লাগবে। এরপরে আপনি আবার সেম অর্ডারটা আসবেন, আসার পরে যেটা ভালো লাগে নেবেন। সেম ভাবে আমি আবার এখানে কাজটা করতেছি, কি দিব এখানে, সুতুনি এমজে। এখানে সুতুনি এমজে দিতে হবে বিষয়টা এমন না, আপনি যদি চান অন্য আরো কোনো ফন্ট ইউজ করতে পারেন, অর্থাৎ বাংলা লেখার আরো কিছু কিছু ফন্ট আছে স্টাইলিশ, ওগুলো আপনি ক্লিক করে দেখতে পারেন যে কোনটা কেমন। ওকে, আগের লেখাটাকে আমি ডিলিট করে দিলাম, দেন আমার কাছে তো কপি করা আছে, এইবার আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন সম্পূর্ণ লেখাটা চলে আসছে। সো আমি এখান থেকে যদি আবারও ক্লিক করি, তাহলে এই লেখাটা আমাদের পেজে চলে আসছে। তাহলে আমাদের মাথায় অবশ্যই আছে যে ওয়ার্ড আর্ট করলে, পিকচার আনলে, ইনসার্ট থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে টেক্সট রাফিং, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা করলে কি হয়, চারদিক থেকে লেখাটাকে বাঁকা করা যাবে, ছোট বড় করা যাবে নিজের সুবিধা মতো করে। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের অর্ডারের কাহিনী। এখন এইটাকেও আপনি চাইলে এডিটে যাই আবার পুনরায় এডিট করতে পারেন, লেখা কমাইতে পারেন, বাড়াইতে পারেন, ইচ্ছা। এরপরে এখানে কিছু আরো কাজ আছে, যেমন চেঞ্জ শেপ লেখা। চেঞ্জ শেপ মানে হচ্ছে এই লেখা চাইলে আপনি স্টাইল পরিবর্তন করতে পারেন। দেখেন এই একটা, এই আরেকটা, অনেকগুলো স্টাইল, আপনি চাইলে এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, যেটা ভালো লাগে অ্যাড করতে পারেন। গেল এটা। মনে রাখবেন ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র এই সাইডের গুলা ওয়ার্ড আর্ট স্টাইল যে লেখা, আর বাংলার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে চেঞ্জ শেপ। বাংলার ক্ষেত্রে এটা হবে না, এটা দিলে লেখাটা আবার উল্টাপাল্টা বাংলা হয়ে যাবে। দেখেন এই আমি কার্সরটা যখন এখানে আনি, লেখাটা বাংলা উল্টাপাল্টা হয়ে গেছে। সো কি করতে হবে, চেঞ্জ শেপ থেকে আপনাকে বাংলার স্টাইল, আর ইংলিশের ক্ষেত্রে দুইটাই হবে, এটাও হবে ওইটাও হবে। গেল এটা। এরপরে আপনি এই লেখাটাকে কি করতে পারেন, কালার করতে পারেন, ছোট বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা। গেল এটা। অর্ডার ক্লিয়ার হইছেন? হুম, জি ক্লাস কি শোনা যায়? কারা আছেন? জি জি সেভেন ভাই। হ্যাঁ, কি হাসনাত ভাই আপনি আছেন তাইলে? কেন জি, দেখা যায়নি, ক্লাস বোঝা যায়নি? বুঝা যায় তো। যাই তো, কেন যাইলে তো ভালো কথা। খালি মুখে, হ্যাঁ, খালি মুখে। আইয়েন আইয়েন সেন্টারে আইয়েন, নাইলে খাওয়া মনে। আচ্ছা, গেল এটা। চলেন আরো একটু আগাই।
তাহলে আমরা ইনসার্টে কি করলাম, অর্ডার শেষ করলাম। এরপরে আসেন লেখা আছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ কি? ড্রপ ক্যাপের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো প্যাসেজ অথবা নির্দিষ্ট কোনো প্যাসেজ, প্যারাগ্রাফ বা আপনি একটা স্টোরি লিখলেন, ছোট গল্প লিখলেন, এটাকে যদি চান আপনি স্টাইল করতে পারেন। কিভাবে? ধরেন এখানে আপনি কিছু লিখলেন, ধরেন আমার সোনার কিতা বাংলা, বাংলা যে কোনো কিছু একটা লিখতে পারেন। যারা অফিস কোর্স শিখতেছেন, কেমন, আপনাদের টাইপিং এর বিকল্প কিছু নাই, টাইপিং স্পিড বাড়াতে হবে। অফিসিয়ালি যদি কোথাও জব করা প্রয়োজন মনে করেন, অবশ্যই টাইপিং স্পিড লাগবে। আচ্ছা, আমি আর লিখতেছি না তেমন। এরপরে আসেন, এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে আপনি যখন ড্রপ ক্যাফে আসবেন, দেন এখান থেকে এই 2 নাম্বার অপশন যেটা আছে, হ্যাঁ, এটা যদি একটা ক্লিক দেন, দেখেন সরেওটা কি হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এখন এটার স্টাইলটাই হচ্ছে এটা, বা কাজটাই হচ্ছে এটা। তার মানে কোনো প্যাসেজ বা প্যারাগ্রাফের জাস্ট একটা অক্ষর, ওয়ার্ড না, একটা অক্ষর যদি স্টাইল করতে চান, আগে প্যাসেজ প্যারাগ্রাফ লিখবেন, দেন ওই প্যাসেজটাকে সিলেক্ট করবেন। এরপরে ড্রপ ক্যাপে আসি, আপনি এই ড্রফটেড যে লেখা আছে এটাতে একটা ক্লিক দিবেন, তখন কি হবে, ফার্স্ট অক্ষরটা একটু বড় হবে, অর্থাৎ একটা স্টাইল হইলো আর কি। অর্থাৎ বিভিন্ন পত্রিকার লেখা মূলত এইভাবে লেখে। কথা বুঝছেন? কথা কর না কা, কথা বুঝছেন কি না ভাই? জি সাইফুল ভাই। হ্যাঁ সাইফুল ভাই, কথা কইেন, কথা না কইলে তো মিয়া অফলাইনে ক্লাস করাইতে অভ্যস্ত, তো অনলাইনে বোবা বোবা লাগে, কথা বুঝছেন? আচ্ছা, এরপরে আসেন আমাদের আর কি আছে এদিকে। যারা অলরেডি 8 জন জয়েন আছেন, আপনারা মাশাআল্লাহ সময় নিয়ে ক্লাসটা করতেছেন, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন সিগনেচার লাইন। সিগনেচার লাইন মানে কি? সিগনেচার লাইন মানে হচ্ছে আমরা মূলত কখনো পেজের মধ্যে যদি এই টাইপের একটা লেখা থাকে, আমাদের ধরেন একবার দরখাস্ত, দরখাস্ত একটা নিচে আমরা অনেক সময় এখানে লিখি যে স্বাক্ষর, হ্যাঁ, এইভাবে স্বাক্ষর লিখি। তো স্বাক্ষর লিখি লেখাটাকে কি করি, একটু মাঝামাঝি অবস্থায় নিই, দেন এখানে একটা উপরে নাম লেখার জন্য লাইন টানা হয় এই জায়গায়। তো এটা কিভাবে করব, আপনি সরাসরি সিগনেচার লাইনে আইসা এই কাজটা করতে হবে এমন না। আপনি স্বাক্ষরের কাজটা আপনি দেখেন সিগনেচার লাইনে যখন কার্সর আনবেন, এর একটা নমুনা দেখাচ্ছে, হ্যাঁ, এইদিকে একটা নমুনা দেখাচ্ছে, দেখেন এইদিকে একটা নমুনা দেখাচ্ছে না, এইদিকে একটা নমুনা দেখাচ্ছে, অর্থাৎ এই নমুনাটাই হচ্ছে সিগনেচার লাইনের কাজ। তো এইটা আমরা সিগনেচার লাইন থেকে না করে আমরা শেপস থেকে এখানে একটা লাইন আছে, এই লাইনটাকে যদি এদিকে শিফট ধরে এটা টান দিই, তাহলে দেখেন একটা স্বাক্ষরের জায়গা হয়ে গেল। দেন যার কাজ, সে এখানে কি করবে, এটা প্রিন্ট করে নিজে হাতে সাইনটা করে দিবে। তাহলে ওইটা কি আমাদের কাজেই লাগবে না? দেখেন একটু ওটারও হালকা কাজ আছে। যেমন সিগনেচার লাইনে আসেন, আসার পরে এখানে আপনার নাম অথবা সাইন, সিগনেচার এই টাইপের কিছু একটা লিখবেন, লিখে ওকে দিয়ে দিবেন, দিলে এটারও সেম কাজ, অর্থাৎ নিচে নামটা থাকবে, এর উপরে লাইনটা শো করলো। দেন আপনি এইটাকে আবার কি করতে পারেন, স্বাক্ষর হিসাবে ব্যবহার করতে পারেন, স্বাক্ষর দিতে পারেন এটার উপরে। আর যেটা ম্যানুয়ালি করলাম এটা হলো শেপস থেকে করলাম। সো শেপস থেকে করাটাই বেটার, এখানে তো পেঁচানোর দরকার নাই। ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম কি, আজকে কত তারিখ কি বার, আপনি যদি ডেট এন্ড টাইমে ক্লিক করেন তাহলে অটোমেটিক এখান থেকে ওকে দেন, চলে আসছে। এই যে আরো ভিন্ন ভিন্ন স্টাইলে অনেকগুলো ডেট এন্ড টাইমের ফরম্যাট আছে এখানে। যেমন আমি যদি পরে আরেকটা দিয়ে এখানে ক্লিক দিলাম, ওকে দিলাম, এখন দেখেন এটা কি হইলো, উল্টা পাল্টা। সো এটা ডেট এন্ড টাইমটা মূলত ইংলিশে ব্যবহার হয়, হ্যাঁ, ইংলিশ দিলাম, তাহলে এখানে সুন্দরভাবে চলে আসছে। আজকে কি বার, বুধবার, জুলাই 29, 2026 গেল এটা। তাহলে ডেট এন্ড টাইমের কাহিনী হচ্ছে এটা, ওখানে ক্লিক দিলে পেজে ডেট এন্ড টাইমটা অ্যাড হয়ে যাবে, গেল এটা। এরপরে আসেন অবজেক্ট। অবজেক্টের কাজ কি? অবজেক্টের কাজ হচ্ছে আমরা মাইক্রোসফট অফিস কি কত ব্যবহার করি বা এই সফটওয়্যারগুলোতে কি কি আছে, এখানে এটার কিছু হিস্ট্রি শো করে। সো এখানে আমাদের তেমন কোনো কাজে লাগবে না, এটা কথা বুঝছেন, সেটা আমার দরকার নাই। এই এলোমেলো কিছু আসে না এখানে। কিছু কিছু কাজ আছে বলে রাখি, নতুন পেজ খুলে গেছে। কিছু কিছু কাজ আছে বলে রাখি যে টুলবারগুলো আমাদের কোনো কাজে লাগবে না, এগুলো ডুপ্লিকেট অপশন, হ্যাঁ, মানে বাড়তি কিছু অপশন আছে, সেগুলো আমরা ব্যবহার না করলেও চলবে।
লাস্ট আর দুই একটা আছে। ইকুয়েশনের কাজ কি? ইকুয়েশনের কাজ হচ্ছে বীজগণিতের প্রশ্ন করতে গেলে আমাদের ইকুয়েশনের কাজগুলো লাগবে। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে আমি দেখাই একটু। ইকুয়েশনে আসবেন, ইকুয়েশনে আসার পরে এখানে দেখেন ফাংশন লেখা, স্ক্রিপ্ট লেখা, রেডিক্যাল অনেকগুলো আছে। এই তো স্ক্রিপ্টে ফাংশনে যদি আপনি আসেন, এখানে দেখেন বিভিন্নভাবে, যেমন আপনি যদি ডিভাইডেড বাই কোনো কিছু লিখতে চান, তো এখানে আসলাম, আসার পরে এখানে ধরেন আমি লিখলাম 2, নিচে দিলাম 1, তাহলে মাঝখানে যে একটা দাগ চলে আসছে। তো এই দাগটা আপনি নর্মালি কিবোর্ড থেকে লিখতে গেলে হতো না। তাহলে এটার জন্য আমরা সহজে কি ব্যবহার করলাম? ফাংশন ব্যবহার করলাম। সেটা কোথায়? ইনসার্টে ইকুয়েশন। তো ইকুয়েশনে গেলে ফাংশন শুধু এটা না, এখানে বিভিন্ন রকম আছে। আপনি যদি আবারও সেমটা নেন, সেমটা নেওয়ার পরে এখানে ধরেন এই বক্সে আমরা একটু চেঞ্জ করব, সো এখানে ক্লিক করে এটার মধ্যে আপনি যদি স্ক্রিপ্টে যায় এটাকে স্কোয়ার সিস্টেম করে দেন। অর্থাৎ ধরেন আমি এখানে লিখলাম এ, উল্টাপাল্টা আসলে কিবোর্ড থেকে কন্ট্রোলটা বি ইউজ করবেন। অর্থাৎ এখানে লিখলাম এ, উপরে বক্সে দিলাম স্কোয়ার, তার মানে এ স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা প্লাস দিলাম। ধরেন এরপর আমি বি স্কোয়ার লিখতে চাচ্ছি, তাহলে বি দিলাম, তাহলে স্কোয়ার কোন জায়গায় দিব? তাহলে বিটা কাটলাম, কাটার পরে আমি আবারও স্ক্রিপ্টে আসলাম, আবার এখান থেকে এটা অ্যাড করে নিলাম। ঠিক আছে? এই হচ্ছে এডিটিং এর বিষয়। তো শুধু এটা না, আরো অনেক কাজ আছে যেগুলো আপনি একটা এডিটিং জানলে সকল কাজগুলো আশা করি পারবেন। যেমন আমি এটাকে আরেকটা দেখাচ্ছি। এখান থেকে আমি একটা রুট ওভার অ্যাড করলাম। ওকে, এখন রুট ওভারের ভিতরে এটাকে যদি মনে করি এটা ডিভাইডেড, এখানে একটা দরকার আমার, সো এখানে ডিভাইডেড নিলাম, এই যে হয়ে গেল। এরপরে আসেন এদিকে যদি একটা প্লাস মাইনাস অ্যাড হয় বা ইকুয়াল নট জিরো অ্যাড হয়, এই যে প্লাস মাইনাস আছে, এ দিলাম, প্লাস মাইনাস অ্যাড হইলো, ইকুয়াল নট জিরো অ্যাড হলো। মানে এখান থেকে আপনি একটা বই দেখে দেখে বা প্রশ্ন দেখে দেখে যখন করতে যাবেন, তখন সকল কাজগুলা আপনি ইকুয়েশন থেকে ব্যবহার করে প্রত্যেকটাকে এডিট করতে পারেন। হ্যাঁ, এইভাবে নিলে এখানে 4 এর জায়গায় 5 দিতে পারেন, বা নতুন করে কোনো ফাংশন অ্যাড করতে পারেন, ইচ্ছা সকল কাজগুলোকে আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে মূল কাজ। এখন এটার ভিতরে যদি আপনি একটা ব্র্যাকেট দেন, এইদিকে যদি আরেকটা ব্র্যাকেট দেন, এখানে একটা ব্র্যাকেট দিলাম, দুই জায়গায় দুইটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেটের ডান পাশে এসে যদি স্পেস চাপ দেন, তাহলে দেখেন ব্র্যাকেটগুলো অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, অটোমেটিক পুরা অঙ্কটাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসছে গেল এটা। ফাইনালি আমাদের লাস্ট কাজ হচ্ছে সিম্বল। সিম্বলের কাজ কি? সিম্বলের কাজ হচ্ছে যে চিহ্নগুলো কিবোর্ডে থাকে না বা যে শেপসগুলো কিবোর্ডে থাকে না, এগুলো আপনি যখন সিম্বলে আসবেন, দেখেন অনেক রকম সিম্বল আছে। এখানে আমার হাত দরকার, এই যে এটার সামনে হাত চলে আসছে। এখানে ধরেন জিমেলের একটা লোগো দরকার, এই যে চলে আসছে। তো সিম্বলের কাজ হচ্ছে যে চিহ্নগুলো কিবোর্ডে নাই বা শেপসগুলো কিবোর্ডে নাই, আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যদি মোড়ে চান তাহলে এখানে দেখেন অনেকগুলো আরো সিম্বল আছে। ওকে, এবার এইখান থেকে যদি আবার ভাষা চেঞ্জ করেন, আর অনেক রকম আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এক্ষেত্রে এখানে বলে রাখি, আপনি যদি বাংলা যুক্তবর্ণ লিখতে না পারেন, এখান থেকে হেল্প নিতে পারবেন। আপনি এখানে যদি অনলি সুতুনিয়াম যে সিলেক্ট করেন, দেখেন বিভিন্ন রকম বাংলা যুক্তবর্ণ অলরেডি এখানে আছে। অর্থাৎ এখান থেকে আপনি হেল্প নিতে পারেন। আপনি এখান থেকে এটা অ্যাড করলেন, অ্যাড করে যদি নিচের দিকে ওকে দিয়ে দিই আমি, দেখেন ইনসার্ট, এরপরে ক্লোজ করে দিলাম, এরপরে দেখেন এটা চলে আসছে, এই যে অলরেডি এখানে চলে আসছে। এরপর এইটার সামনে থেকে আপনি আবার বাংলা টাইপ করতে পারতেছেন। তার মানে সিম্বলের কাজ হচ্ছে কি, যে কোনো সিম্বলগুলো আমরা কিবোর্ডে যেগুলো পাবো না এগুলো আমরা সিম্বলে পাবো। তাহলে একটু রিভিশনে আসেন তো। হাইপারলিংক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, কোনো কোশ্চেন আছে? কথা বলিয়েন তো, 2 মিনিটে শেষ করতেছি একটু। আমরা একটা করছি ভাই কোনো কিছু কাজ করার পরে যে সেভ করব, কোন ফরম্যাটে সেভ করব যাতে ফন্ট না হয়, সব ঠিক থাকে। ফরম্যাট হচ্ছে দুইটা। আপনি যদি কাজটাকে এডিট করতে চান, তাহলে আপনি অফিস বাটনে আসবেন, কেমন? আসার পরে এখানে সেভ আছে না, এই যে সেভ এজ কপি, এনে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনি লোকেশন দিবেন, কোথায় সেভ দিবেন, যে কোনো একটা লোকেশন দেন। এরপরে একেবারে নিচের দিকে ফলো করেন, সেভ এজ টাইপ লেখা। এই টাইপে মূলত আপনি ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে রাখবেন। ওয়ার্ড ডকুমেন্ট দিলে এটা কি হবে, এটাকে আপনি আবার চাইলে এডিট করতে পারবেন। এখন যদি আপনার এটা মনে করেন যে ভাই কাজটাকে আমি পরবর্তীতে এডিট করা যেন না লাগে, অর্থাৎ অন্য কোথাও যদি পাঠাই শব্দগুলো ভেঙে যাবে,
বা সে এডিট যেন করতে না পারে, এই টাইপের যদি কিছু করতে চান, আই মিন ধরেন আপনার ফাইলটাকে আপনি পিডিএফ করবেন, ব্যাস এটা হলো মূল কাজ। ধরেন এই পেজটাকে আমি পিডিএফ করব, তাহলে কি করতে হবে, আমাদের অফিস বাটনে আসতে হবে, এখান থেকে প্রিন্ট অপশন দেখছেন, প্রিন্ট থেকে জি। প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পরে এইদিকে দেখেন প্রিন্টারের নাম, তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এই মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এ দেওয়ার পরে আপনি প্রপার্টিজে আসবেন, প্রপার্টিজে আসার পরে এখানে অ্যাডভান্সড লেখা, এখান থেকে আপনি লেটারের জায়গায় A4 সিলেক্ট করবেন, মানে পেপারটাকে আমরা A4 এর পিডিএফ তৈরি করব, দেন ওকে, এরপরে এখান থেকে আবার ওকে দিয়ে দিবেন, আবার এইখানে কি এখানে ওকে দিয়ে দিবেন। এবার ওকে দেওয়ার পর আপনার কাছে অপশন আসবে আপনি কোথায় সেভ দিবেন ফাইলটা, আমি আবার ডেস্কটপে দিচ্ছি, ডেস্কটপে দেওয়ার পর এখান থেকে ধরেন আমি 555 একটা নাম দিলাম, দেখেন সেভ করে ফেললাম। তাহলে এই ফাইলটা সেভ হয়েছে কি পিডিএফ। আপনারা তো আপনি চাইলে পরবর্তীতে পেজটাকে এডিট করতে পারবেন না, এবং কি এটা যদি অন্য কোনো কম্পিউটার পাঠান বা কাউকে পাঠান, তখন সে কি করবে, এই ফাইলটা সে ওপেন করতে পারবে, সেও এডিট করতে পারবে না, আর লেখা তো ভাঙবেই না। সো এখান থেকে আপনি যদি আবার ফাইলটা দেখেন, এই যে 55, এটাতে আমি ক্লিক দিলাম, দেখেন এই যে ফাইলটা ওপেন হচ্ছে অ্যাডোব রিডারে, মানে পিডিএফ ফাইল ওপেন হচ্ছে আর কি। তো এটা পিডিএফ অলরেডি হয়ে গেছে, আচ্ছা, আমি যদি ওকে দেন। সেভ এসে যাই, ডাইরেক্ট যদি পিডিএফ দিয়ে দিই তাহলে এটা কি হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি সেভ এসে যাই, হুম, ওইখানে যে ডাইরেক্ট যদি পিডিএফ দিয়ে দিই, যে আপনি যখন ট্রাই দেখেন। করতে পারেন, ট্রাই করতে পারেন, দেখেন হয় কি না, না হলে আমি যে প্রসেস দেখাইছি এই প্রসেসে করবেন। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের ইনসার্টের ক্লাসগুলো, আশা করি ভিডিওটা পাইলে আবার একটু রিভিশন দিলে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, আমাকে একজনে কোশ্চেন করছিল, আপনি যদি লাইনে থাকেন একটু হাত তোলা দেন, যে মানুষ ফ্রিল্যান্সিং শিখলে কি করে, টাকা তো ইনকাম করা যায়, তাহলে মানুষ কোর্স কেন করাচ্ছে? আপনি কি লাইনে আছেন? জি, আচ্ছা আছেন, গুড, একটু উত্তরটা শুনেন। মানুষ ফ্রিল্যান্সিং করলে তো টাকা অনলাইন থেকে ইনকাম করা যায়, তাহলে সে কেন কোর্স করাচ্ছে? আমি জাস্ট আপনাকে একটা কোশ্চেন করি, বাংলাদেশে হাজার হাজার মানুষ কি করে, হাজার না লক্ষ লক্ষ মানুষ পড়াশোনা করে, উদ্দেশ্য কি থাকে, একটা সরকারি চাকরি করা বা ভালো পজিশনে যাওয়া। এখন আপনি ধরেন এসএসসিতে এবারে প্রায় 18 লক্ষ মানুষ, আমার জানা নাই সঠিক, 18 লক্ষ ধরলাম, সবাই কি করছে, পরীক্ষা দিছে। এখন এই পরীক্ষার পরে সবাই কি পাশ করবে? বা একটা বিসিএস পরীক্ষায়, একটা বিসিএস পরীক্ষায় যখন মানুষ অ্যাটেন্ড করে, তো সবাই কি বিসিএস হয়ে যায়, সবাই কি ক্যাডার হয়? হচ্ছে না তো। তাহলে কি করতে হবে, এটা যদি আপনি ভাবেন যে আমি পড়াশোনা করলেই কি করব, বিসিএস হয়ে যাব, তাহলে এটা হচ্ছে ভুল ধারণা। তো এটার জন্য কি আপনি পড়ালেখা ছেড়ে দিবেন? অর্থাৎ বিষয় কোনটা, যে যারা ফ্রিল্যান্সিং অলরেডি কোর্স করাচ্ছে এরা কেন করতেছে না? ধরেন আমি আপনাকে একটা সহজ ওয়ে বলি, আপনি ধরেন 10 টাকা ইনকাম করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে, এটা আপনার কাছে একটা জানা আছে ওয়েটা। এখন আপনি কি করবেন, আপনি কি 10 টাকা যখন ইনকাম করবেন, যে সহজ পদ্ধতিতে ইনকাম করবেন, নাকি আপনার কাছে যে পদ্ধতিটা অনেক কঠিন মনে হয় সেটাতে যাবেন? আপনি কি করবেন, সহজটাতে আসবেন। তার মানে অনলাইন থেকে টাকা ইনকাম করাটা এত ইজি বিষয় না। ধরেন আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, এই ক্ষেত্রে আপনার কষ্টটা বেশি হচ্ছে, কিন্তু কোর্স যখন করাচ্ছে কাউকে, তখন সে কি করতেছে, কষ্ট করে হলেও ক্লায়েন্টের কাজ করতে পারবে। তার মানে যে কোর্স করাচ্ছে সে এটা পন্থা অবলম্বন না করে কি করছে, তার কাছে এটা সহজ মনে হচ্ছে, সে কোর্স বিক্রি করতেছে, কোর্স করাচ্ছে স্টুডেন্ট, টাকাটা এইভাবে ওনার কাছে সহজে আর্নিং করতেছে। এখন আপনি তো নতুন, তা আপনি যদি ভাবেন সে অনলাইনে ফ্রিল্যান্সিং না করে কেন আমাকে শেখাচ্ছে, তাহলে কি বিষয়টা হলো? কথা বুঝছেন? আপনি যখন ফ্রিল্যান্সার হয়ে যাবেন, দেখবেন আপনি লাখ লাখ টাকা আপনিও ইনকাম করতে পারবেন, যদি ওই মানের ফ্রিল্যান্সার হতে পারেন। তাহলে কি করবেন, একটা সময় আপনি ফ্রিল্যান্সার হওয়ার পরে আপনার কাছে মনে হবে যে আমি এবার কোর্স বিক্রি করব, আমার আর কাজ করতে ভালো লাগে না, মানে ওঠাতে আপনাকে সময়টা বেশি দিতে হচ্ছে, টাকা ইনকামের রাস্তাটার জন্য আপনাকে বেশি সময় ব্যয় করতে হচ্ছে। আর আপনি অনলাইনে আসছি কোর্স করাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস করাইলাম, আমার 100 মানুষকে আমি কম্পিউটার শেখাচ্ছি, ফ্রিল্যান্সিং শেখাচ্ছি, আমার এখান থেকে আরো ভালো টাকা আর্নিং হচ্ছে। আমার কথা বুঝছেন? যে আপনার কথা। জি, এই হচ্ছে আর কি মূল কাহিনী, কথা বুঝছেন? সো শিখলে লস নাই, যদি ভালোভাবে শিখতে পারেন ইনশাল্লাহ কাজে লাগবে। কোর্স না করান তাহলে নতুন যারা আছে এগুলো এরা শিখবে কি হবে? ভাই মূল কথা তো সেটাই।
এটা না তো ভাই, অবশ্যই। আমি একটা কৌতূহল বশত আর কি জিজ্ঞাসা করলাম। কারণ হইতেছে অনেক পডকাস্টে দেখি কি যে লাখ লাখ টাকা ইনকাম করে, এই করে সেই করে, তা আমি ভাবলাম যে এত যদি ইনকাম করা যায় তাহলে আসলে মানুষ। করে তো, এটা তো বাস্তব, অবাস্তবের কিছু না করে, এখন এটা তো সবাই করতে না না, পারে না। এটা আমার, আমি এটা বলতেছি না যে তারা কেন করে বা কিছু না, আমি আসলে এটার মোটিভটা বুঝছি আমি আর বুঝছি কি বুঝছি, জিজ্ঞাসা আপনার করলাম কথা আমি এই বুঝতে বিষয়টা। পারছি। জি, ইনশাল্লাহ আশা করি বুঝছেন কথাগুলো। জি ধন্যবাদ, আজকে পর্যন্ত থাকুক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।